আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। তারপর থেকেই মোটামুটি পুরো এটা নিয়ে ভীষণ রকমের আলোচনা, আওয়ামী শিবিরে ভীষণ উত্তেজনা, এবং আওয়ামী শিবিরের বাইরেও অন্য শিবিরেও নানা ধরনের আলোচনা শুরু হয়েছে তার ফেরা এবং না ফেরা। শেখ হাসিনা তো আসলে ফিরবেনি, সেটা কি কখনো কেউ ভেবেছিল যে কোনো দিন আসলে শেখ হাসিনার ফেরা হবে না? অনেকেই সেটা ভাবতো যে আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি শেষ, 5-10 বছরেও আওয়ামী লীগ আসতে পারবে না। 5-10 বছর পর আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ দেশে ফিরবে না। 5-10 বছর তারা নির্বাসিত থাকবে, এইটা আসলে যে ভেবেছে তারা খুবই বোকার রাজ্যে বসবাস করা মানুষ। কারণ এই দেশের আসলে 35% যে ভোটার আওয়ামী লীগের ছিল, যারা একনিষ্ঠ ভোটার, যারা আওয়ামী লীগ যাই করুক না কেন তাদেরকে ভোট দিবে, সেই সংখ্যাটা কিন্তু ছিল। এবং তারপরে অন্তর্বর্তী সরকারের যে কুশাসন আমি বলতে চাই, সেই কুশাসনের ফলে আওয়ামী লীগ সম্পর্কে যাদের বীতশ্রদ্ধ হয়ে গেছিল, যারা ভাসমান ছিলেন, তারাও আওয়ামী লীগের দিকে ফিরেছেন যে ওই সময়টাই ভালো ছিল, মানে এত পরিমাণ তারা মানুষকে অত্যাচার করেছেন নানা রকমতে। কাজে আওয়ামী লীগের ফেরাটা দূরবর্তী হতো যদি অন্তর্বর্তী সরকার অনেক বেশি মানুষের আপন হতো, যদি অন্তর্বর্তী সরকার মানুষের প্রতি অনেক ন্যায় করত, তাহলে আওয়ামী লীগের নাম মানুষ নিত না। বিএনপি খুবই সুন্দরভাবে তাদের শাসনামল শুরু করেছে, কিন্তু একটা শক্তিশালী প্রতিপক্ষ সব সময়ের জন্যই রাজনীতিতে সংসদের সব জায়গায় দরকার হয়ে থাকে। এবং আওয়ামী লীগের রাজনীতি যে জায়গাটাতে আছে, সেইখানে একটা শক্তিশালী বিরোধী দলের জায়গা থেকে আওয়ামী লীগ তখনও অপরিহার্য হয়ে উঠেছে। এবং এই কারণে আওয়ামী লীগের ফেরাটা, তবে কবে নাগাদ সেটা ফিরবে শেখ হাসিনা কিন্তু বলেন নাই যে আমি এর মধ্যে ফিরবো, তবে তিনি মাথা উঁচু করে ফেরার কথা বলেছেন। আওয়ামী লীগ যদি ফেরো, মাথা উঁচু করে শেখ হাসিনা এই বাংলাদেশে তখন নামতে পারবেন যদি একটা বড় ধরনের প্রতিবিপ্লব হয়, এবং সেখানে যেভাবে শেখ হাসিনাকে এখান থেকে যেতে বাধ্য করা হয়েছিল সেভাবে তিনি ক্ষমতা নেন। কিন্তু সেটা এখন সম্ভব নয়, কারণ একদম সর্বজন গৃহীত নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসছে, এবং বিএনপির এই ক্ষমতা জনগণের অংশের ক্ষমতা। নির্বাচনের মাধ্যমে এই ক্ষমতা যিনি বসেন তাকে অত সহজে প্রতিবিপ্লবের মাধ্যমে হটিয়ে দেওয়া যায় না। আর বিএনপির যে শুরুটা হয়েছে সেই শুরুটা আসলে এত ভালোভাবে যে জনগণের কাছে তাদের বিতৃষ্ণা হওয়ার সুযোগের জায়গা কম আছে। হ্যাঁ, বিএনপি বিচ্ছিন্নভাবে অনেক চাঁদাবাজির ঘটনা, দখলদারিত্বের ঘটনা, অনেক কিছু আছে, কিন্তু সেটা মানুষের মনে এত বড় বিতৃষ্ণা এখনো পর্যন্ত তৈরি করে নাই। কাজে শেখ হাসিনা মাথা উঁচু করে ফিরবেন তখন যদি তিনি ফিরেন মাথা উঁচু করে, তাহলে তাকে কতগুলি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি যদি এই দেশে আসেনও রাজনীতি করার জন্য, যদি এই সরকারের আমলে বা যে কোনো সরকারের আমলে, তাকে অবশ্যই আইনগতভাবে গ্রেফতারের মুখোমুখি হতে হবে। কারণ তার নামে যে অজস্র মামলা আছে সেটা আইনগতভাবেই তাকে মোকাবেলা করতে হবে, এবং তাকে কিন্তু অবশ্যই জেলে যেতে হবে। জেলে যেয়ে নর্মাল প্রসিডিউরের মাধ্যমে তাকে আসতে হবে। দ্বিতীয় পন্থা আছে যে তিনি বিপ্লবের মাধ্যমে, যেটি বলেছেন যে বিপ্লবের মাধ্যমে তিনি বসলে তাকে কোনো আইনের মাধ্যমে কোথাও যেতে বসতে হবে না, তিনি আবার নিজের জায়গাতে বসতে পারবেন, সেটার সম্ভাবনা ক্ষীণ। আরেকটা জায়গা আছে যে তিনি সমঝোতার মাধ্যমে, যে তারেক রহমানের সাথে, প্রধানমন্ত্রীর সাথে, বিএনপির সাথে সমঝোতার মাধ্যমে তিনি আসবেন, যে তাকে আইনগতভাবে কোনো কিছু করতে দেওয়া হবে না, তাকে জামিন দেওয়া হবে, তাকে রাজনীতি করতে দেওয়া হবে, এবং তিনি কোনো রকমের অসুবিধার জায়গা তৈরি করবেন না। এটা আসলে কখন হবে? এটা তারেক রহমান, বিএনপি মানে প্রধানমন্ত্রী তারেক রহমান এটা কেন চাইবেন আওয়ামী লীগের ক্ষেত্রে? এক, বিদেশিদের অনেক চাপ থাকলে। 2 হচ্ছে বিএনপি যদি মনে করে জামাত ইসলামকে কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারছে না তাহলে। 3 হচ্ছে যে কোনোভাবে বিএনপি মনে করে থাকে যে এদেশের রাজনীতির জন্য একটা শক্ত প্রতিপক্ষ হিসাবে এবং একটা ইনক্লুসিভ রাজনীতির জন্য আওয়ামী লীগকে আসতে দেওয়াটা দরকার। এই 3টা কারণে আন্তর্জাতিক চাপ তৈরি হতে পারে। আন্তর্জাতিক চাপ তৈরি হলেও শেখ হাসিনাকে এই দেশে আনার ক্ষেত্রে যে আইনগত প্রক্রিয়া, সেটারও একটা সমাধান একসাথে করতে হবে। আরেকটা আছে যে রাজনীতি আসলে বিহাইন্ড দ্য সিনে অনেক ধরনের নেগোসিয়েশন হয়। সেই নেগোসিয়েশন হলেও অন্তত জুলাই আগস্ট মাসে যে ধরনের ম্যাসাকার এই দেশে তৈরি হয়েছে, যে গণবিপ্লব তৈরি হয়েছে, এবং তাতে যে ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাতে কিন্তু আইনগত প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার কোনোভাবেই শেখ হাসিনার সম্ভব না।
হোসেন মোহাম্মদ এরশাদ যখন তার ৮ বছরের শাসনামল শেষ করেন তখন তীব্র গণবিপ্লবের মধ্যে গণঅভ্যুত্থানের মাধ্যমে তার সরকার পতন হয়েছিল এবং তারপরে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদকে জেল খাটতে হয়েছে, একদম জেল খাটতে হয়েছে এবং ৭ বা ৮ বছর তিনি জেল খেটেছেন। সেখান থেকে তিনি নানা ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছিলেন। নির্বাচনে অংশগ্রহণ করার পর তার দল একটা নির্ধারিত আসন জেতার পর তিনি তারপর নেগোসিয়েশন করে ওইখানে বের হতে চেয়েছিলেন। এখন শেখ হাসিনা যে বয়সে আছেন 79 অথবা অফিসিয়ালি আনঅফিসিয়ালি 79 বা 80 তার বয়স, 80 বছর বয়সে তিনি যদি জেলে যান তাহলে আসলে স্বল্পমেয়াদে তিনি বের হয়ে আবার তিনি রাজনীতির একটা অবদান রাখতে পারবেন, আওয়ামী লীগের রাজনীতিতে বড় অংশ করতে পারবেন, সেই জায়গাটা আসলে তৈরি হবে না। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে কি হয়েছিল যে তিনি জেলখানায় যাওয়ার পরেই তিনি অসুস্থ হতে থাকেন অনেক বেশি এবং তিনি কিন্তু অসুস্থ হয়েই শেষ পর্যন্ত পরলোক গমন করেন। এবং শেখ হাসিনার যা বয়স তাতে তিনি একবার জেলখানায় গেলে তার শারীরিক কন্ডিশন যে জায়গাটাতে পৌঁছাবে আবার তিনি ব্যাক করে আওয়ামী লীগের হাল ধরতে পারবেন এমন না। আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলকে বড় ধরনের প্রভাব বিস্তার করার নেতা আওয়ামী লীগ বা শেখ হাসিনা কখনো তৈরি করেন নাই। কাজে আওয়ামী লীগ এসে সেই নেতার আন্ডারে যে কাজ করবেন বা তৈরি হবে এই ধরনের পরিস্থিতি এমন জায়গা আসলে খুবই দূরবর্তী। প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে যেটা হয়েছে তিনি তার মা ক্ষমতা থাকায় অবস্থাতেই অনেকখানি পরিচিত ছিলেন, রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তিনি নানাভাবে তিনি এটার সাথে যুক্ত হয়েছেন। কিন্তু সজীব ওয়াজেদ জয় রাজনীতির সাথে তিনি সরাসরি কখনো যুক্ত হন নাই, তিনি হিসাবে পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং তিনি বেশিরভাগ সময়ই দেশের বাইরে ছিলেন। সাইবা ওয়াজেদ পুতুলের ক্ষেত্রেও একই কাণ্ড, তিনি রাজনীতির সাথে যুক্ত না। আরেকটা হতে পারে শেখ রেহানা, তিনি আসতে পারেন, তার ছেলেরা আসতে পারেন, কিন্তু সেটা আসলে একটু দূরের ঘটনা। কাজে শেখ হাসিনা মাথা উঁচু করে আসলেই দেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটা বড় ধরনের পরিবর্তন হবে এবং অনেক বড় কিছু হয়ে যাবে। এইটা বোধহয় অনেক কিছুর কী বলে এটা অঙ্ক মিলে গেলে তাহলে, নইলে কিন্তু পুরো সুখটা একটু দূরবর্তী।